ঢাকা সিটির পরিষ্কার পরিচ্ছন্নতা পরিদর্শনে প্রধানমন্ত্রী। কাজের ধীর গতিতে 2 কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় 8 দিন হাসপাতালের গাফিলতি, স্বাস্থ্য অধিদপ্তর। হামে আরও 10 শিশুর মৃত্যু। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী আজ। নানা কর্মসূচিতে পালিত হবে দিনটি। ন্যায্য দাম পাচ্ছেন না বলে ব্যবসায়ীদের অভিযোগ, রাস্তায় ফেলে রাখা হচ্ছে চামড়া, লোকসানে মৌসুমী ব্যবসায়ীরা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রাজধানীতে নিজে গাড়ি চালিয়ে কোরবানির বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্ধারিত সময়ের মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার না হওয়ায় 2 সিটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। শুক্রবার দুপুরে রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনের সময় 2 সিটি কর্পোরেশন পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করে কাজের ধীর গতিতে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। পরে 2 কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত ও সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। বরখাস্ত আঞ্চলিক কর্মকর্তারা হলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোন 5 আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জোন 1 এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। এর আগে রাজধানীর বেশ কয়েকটি স্পট ঘুরে দেখেন তিনি। এ সময় সরকার প্রধানের সাথে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতা কর্মীদের কাজের খোঁজ খবর নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ঢাকাকে বর্জ্যমুক্ত করার তাগিদ দেন। শহর পরিচ্ছন্ন রাখতে নগরবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানায়, গাড়িতে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মোহাম্মদ বেলায়েত হোসেন মৃধা ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম। রাজধানী জুড়ে চলছে কোরবানি পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম। গেল 24 ঘন্টায় 25,000 টনের বেশি বর্জ্য অপসারণ করেও শতভাগ পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা যায়নি এখনো। নগরী অনেক অলিগলিতে এখনো পড়ে আছে আবর্জনা। নাজিবুর রহমানের রিপোর্ট। ঈদের দ্বিতীয় দিনও চলছে পশু কোরবানি, আর নগরীর এসব চিত্র বলছে এখনো শতভাগ অপসারণ হয়নি পশুর বর্জ্য। ঈদের দিন দুপুর থেকে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেও হিমশিম অবস্থা নগর প্রশাসনের। তাই তো হাজারীবাগ, মুগদা, খিলগাঁওয়ের বেশ কিছু এলাকায় পড়ে আছে পশুর বর্জ্য। সরকার নির্ধারিত 12 ঘন্টার মধ্যে প্রথম দিনের কোরবানি পশুর বর্জ্য অপসারণের কথা ছিল ঢাকার 2 সিটি কর্পোরেশনের। তবে এখনো বেশ কিছু এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে কোরবানির পশুর বর্জ্য। কেউ কোরবানি করেছেন সকালে, কেউ বিকালে, আবার কেউ রাতে। এই সময়ের ভিন্নতাকেই কারণ হিসাবে দাঁড় করাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। পশুর হাটগুলোর পরিবেশ সবচেয়ে নাজুক, ছড়াচ্ছে দুর্গন্ধ, সীমাহীন ভোগান্তিতে মানুষ আর লাপাত্তা ইজারাদাররা। সমস্যা মানে বাসাতে বাড়িতে পারেন আমরা গরু লাগিয়া এমন অবস্থা করছে, বাসা ওই ছেড়ে দিতে এইভাবে থাকা যায়, কোনো এলটি নাই তো এই জ্বালায় সব এলটি বাসা ছেড়ে দিছে। ভিতরের রাস্তা আমরা কোনোদিনই পরিষ্কার করি না, সিফা সাফাইগুলো আমি করি। আমি এই নিচতলায় থাকি, তো ওই যে সিঁড়িতে ময়লা আসলে সবাই আমি পরিষ্কার করছি, এরা কোনোদিনই করে না। শুক্রবার শাহজাহানপুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দক্ষিণের প্রশাসক। ইজারাদারদের দিয়েছেন কঠোর বার্তা। তাদেরকে আমরা পেনাল্টি করব, এছাড়া তার আর বিকল্প কোনো পথ নাই। এবং পরবর্তী পর্যায়ে আবার এই সমস্ত হাটের এরা ইজারা পাবে কিনা সে ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে। আবাসিক এলাকায় ভবিষ্যতে হাট পরিচালনার অনুমতি না দেওয়ার পক্ষে নগরবাসী। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর মগবাজারে 8 দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের গাফিলতি পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর জাহিদ রায়হান। এনটিভিকে এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন,
তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও 2 দিন বাড়ানো হয়েছে। নির্ধারিত 72 ঘন্টার মধ্যে প্রাথমিক তদন্ত শেষ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরির কাজ চলমান থাকায় সময় বাড়ানো হয়েছে বলে জানান তিনি। এদিকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী SM জিয়াউদ্দিন হায়দার জানান, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। ডেফিনেটলি ওখানে একটা বাজে গন্ধ আমরা পাইছি। এখন ওনারা বলছেন এটা কিচেনের গন্ধ, কিন্তু ওই জায়গাতেই গন্ধটা ছিল, অন্য কোথাও কিন্তু আমরা গন্ধটা পাইনি। এটা হতে পারে, যদি কিচেনের গন্ধ হয় ওটা তো হওয়া উচিত ছিল না, ওটা একটা পোস্ট অপ এরিয়া, ওখানে কোনো রকম গন্ধই থাকার কথা না। আর 2 নম্বর হলো ওখানে আমরা কোনো ভেন্টিলেশন পাইনি। রিপোর্ট পাওয়ার পরে রিপোর্টে সব কিছু দেখে তারপরে আমরা নেক্সট স্টেপ আমরা নির্ধারণ করব। কেউ যদি দোষী হয়, হ্যাঁ, বা ওই প্রতিষ্ঠানে যদি কোনো অবহেলা থাকে, হ্যাঁ, সেগুলোর জন্য আমাদের রাষ্ট্রীয় আইনে যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থাগুলো নেওয়া হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী আজ। 1981 সালের 30শে মে রাষ্ট্রপতি থাকাকালীন চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের গুলিতে নিহত হন বহুদলীয় গণতন্ত্রের এই প্রবক্তা। জিয়াউর রহমানের মৃত্যু নিছক কোনো হত্যাকাণ্ড নয়, এর পেছনে জড়িত দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র, এমন মত বিশ্লেষকদের। রাষ্ট্র ক্ষমতার দীর্ঘ সময় থাকতে পারলে জিয়াউর রহমান দেশকে সমৃদ্ধির উন্নত শিখরে নিয়ে যেতে পারতেন বলে বিশ্বাস তার সহকর্মীদের। খান আলামিনের রিপোর্টে দেখুন বাকিটা। 1981 সালের 30 মে শেষ রাত, চট্টগ্রাম সার্কিট হাউস। গভীর ঘুমে আচ্ছন্ন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার সহকর্মীরা। হঠাৎ বিপদগামী একদল সেনা সদস্যের ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ, গুলির শব্দে ঘুম ভেঙে যায় জিয়ার। বেরিয়ে আসেন বারান্দায়, তখনই ঘাতকদের ব্রাশ ফায়ার, নির্মম হত্যাকাণ্ডের শিকার জিয়াউর রহমান। এই মৃত্যু কি কেবলই একটি হত্যাকাণ্ড, নাকি লুকিয়ে আছে গভীর এক দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র? এই রাজনীতি বিশ্লেষক দীর্ঘদিন ধরেই বয়ে বেড়াচ্ছেন এই প্রশ্নটি। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র যুক্ত ছিল। যে পথে তিনি হাঁটছিলেন, যে পথে জাতির মুক্তি অনিবার্য ছিল, সেই পথ রুদ্ধ হয়ে গেল তার মৃত্যুর মধ্য দিয়ে। যদি 30 মের ভোরটা অন্ধকারাচ্ছন্ন না হতো, স্বাভাবিক ভোরের মতোই হতো আলোকোজ্জ্বল। সকালের নাস্তা সেরে জিয়াউর রহমান আবারও নেমে পড়তেন দেশ গড়ার মিশনে। কেমন হতো দৃশ্যটা? কোথায় গিয়ে ঠেকত আজকের বাংলাদেশ? জিয়াউর রহমান বেঁচে থাকলে তার অভ্যন্তরীণ রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ এবং বৈদেশিক নীতির মাধ্যমে তিনি যে মধ্যপ্রাচ্য এবং বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন, এটি বাংলাদেশকে অনেক সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেত। তিনি যদি সময় পেতেন, যে সকল কর্মসূচি তিনি গ্রহণ করেছিলেন, উন্নয়নের যে কর্মসূচি গ্রহণ করেছিলেন, এগুলো যদি আরো দীর্ঘদিন অব্যাহত থাকতো, তাহলে এর দারিদ্র্য দূরীকরণ সম্ভব হতো। সেই স্বপ্ন তো তিনি মুক্তিযুদ্ধের সময় দেখিয়েছেন। পাক হানাদার বাহিনীর আক্রমণের পর যখন দিশেহারা জাতি, তখনই মেজর জিয়ার দরাজ কণ্ঠে ঘোষিত হলো সেই মুক্তির বার্তা, স্বাধীনতার ঘোষণা। মুক্তিযুদ্ধের প্রাক্কালে রাজনৈতিক নেতৃবৃন্দ যখন দোদুল্যমান, এই সময় জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা জনগণকে আশান্বিত করেছে, অনুপ্রাণিত করেছে। সেই জন্যই মানুষ তাকে অত্যন্ত আপন ভাবে এবং দুঃসময়ের কাণ্ডারি রূপে বিবেচনা করে। তারপর যতবারই দেশ খাদের কিনারে, ততবারই ত্রাতা জিয়াউর রহমান। ব্যক্তিগত জীবনে দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে অবস্থান, পরাশক্তির প্রভাবমুক্ত জাতীয়তাবাদী আদর্শিক ধারার রাজনৈতিক দল বিএনপি গঠন, এসবই জিয়াউর রহমানকে চির অম্লান ও চিরঞ্জীব করে রেখেছে। 5 লক্ষ কোটি জেগেছে প্রাণ, টেকনাফ থেকে তেতুলিয়া, তুমি চির অম্লান চিরঞ্জীব জনতার নেতা জিয়া। খান আলামিন, NTV নিউজ, ঢাকা। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এক বাণীতে তিনি মহান মুক্তিযুদ্ধ এবং আধুনিক বাংলাদেশ গঠনে জিয়াউর রহমানের অসামান্য অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, 1971 সালের 26শে মার্চ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দিশেহারা জাতিকে আলোর পথ দেখিয়েছিল। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। পরবর্তীতে দেশের ক্রান্তিকালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে তিনি বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং 19 দফা কর্মসূচির মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশের রূপরেখা তৈরি করেন। আঞ্চলিক সহযোগিতার সংগঠন সার্ক গঠনে তার দূরদর্শী ভূমিকার কথা স্মরণ করেন রাষ্ট্রপতি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনৈতিক খবর। কাঁচা চামড়ার ন্যায্য দাম পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন মৌসুমি ব্যবসায়ীরা। তাদের দাবি, 1000 টাকার উপরে বিক্রয়যোগ্য চামড়া আড়তদাররা কিনছেন 750 টাকায়। রাজধানীর পোস্তার আড়ত মালিকরা জানান, লবণ ক্রয় ও শ্রমিকদের বেতন বাবদ প্রতি পিস চামড়ার পেছনে খরচ হবে 350 টাকা। তাই সরকার নির্ধারিত দাম বর্গফুট প্রতি 62 থেকে 67 টাকায় ট্যানারি মালিকদের কাছে বিক্রি করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এদিকে বিকালে পোস্তার বিভিন্ন আড়ত পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, ন্যায্য দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে রাখার কোনো অভিযোগ পাওয়া যায়নি। চামড়া শিল্পে শৃঙ্খলা আনতে জুলাইয়ের মধ্যে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে। সব ময়লা পরিষ্কার করে ঠিক উপায়ে লবণ মাখানো হয়, তাইলে চামড়াটা 3-4 মাস যাবত সংরক্ষিত রাখা যায়। এখন কেউ যদি সেই প্রক্রিয়াকে অনুসরণ না করেন আর এমনি আশা করেন যে চামড়ার দাম পাবেন, তাহলে এটা তো বাস্তব হলো না। তো পুরো জিনিসটাকে সামনে রেখে আমরা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান পৌঁছার চেষ্টা করছি। ইনশাল্লাহ জুলাই মাসের মধ্যে চামড়া খাতকে নিয়ে আমরা কি উপায়ে আগাবো তার একটা বিস্তারিত পরিকল্পনা আমরা জাতির সামনে হাজির করব। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশুর চামড়ার ন্যায্য দাম না পেয়ে সড়কের পাশে চামড়া ফেলে রেখে চলে গেছেন ব্যবসায়ীরা। এতে করে বড় লোকসানের মুখে মৌসুমি ব্যবসায়ীরা। মূলত সিন্ডিকেটের কারণে চামড়ার ন্যায্য দাম মিলছে না বলে অভিযোগ তাদের। গতকাল ঈদুল আজহার দিন দুপুরের পর থেকেই শহরের টিএ রোডে চামড়া নিয়ে আসতে থাকেন মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। তবে ক্রেতা না আসায় বিপাকে পড়েন চামড়া বিক্রেতারা। অনেকেই চামড়া নিয়ে শহরের বিভিন্ন স্থানে ঘুরতে থাকেন বিক্রির জন্য, কিন্তু ক্রেতা না থাকায় বিক্রি করতে না পেরে সড়কের পাশে স্তূপ করে ফেলে রেখে চলে যান ব্যবসায়ীরা। মৌসুমি ব্যবসায়ী জানান, 500 টাকায় কেনা চামড়ার দাম 200 টাকাও উঠছে না। মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। কেরানীগঞ্জের হযরতপুরে বিএনপি 4 সহযোগী সংগঠনের উদ্যোগে হযরতপুর উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। খেলাধুলার বিকাশ ও খেলাধুলার উন্নয়নে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান তিনি। সৌদি আরবে খাজা এয়ারলাইন নামের ট্রাভেল এজেন্সি কোরবানির জমা না করায় বিপাকে পড়েন শতাধিক হাজি। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ জানান, টাকা জমা না হওয়ায় কোরবানি করতে পারেননি তারা। সৌদি সরকার হাজিদের কোরবানির অর্থ অনলাইনে জমা করার নির্দেশনা দিয়েছিল, যদিও টাকা জমা না দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে খাজা এয়ারলাইন ট্রাভেলস। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে গ্রহণের কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এদিকে মক্কায় হারিয়ে যাওয়া হাজিদের নিয়ে কাজ করছে মক্কা বাংলাদেশ হজ অফিস। আমাদের মোয়াল্লেম সাহেব উনি আমাকে বলছেন, আগেও বলছেন বাংলাদেশে এবং এখানেও বলছেন যে কোরবানির টাকা সরকারিভাবে নেওয়া হয়েছে। উনি মেসেজ দিয়েছে যে যাদের কোরবানির টাকা জমা হয়েছে তারা 12:55 তাদের কোরবানি হবে, 1টা থেকে তারা হালাল হতে পারবেন। আমি জিজ্ঞেস করলাম যে না, আপনাদের টাকা জমা হয়নি। মন্ত্রণালয় এটি তদন্ত করবে, হাবও তদন্ত করবে। তদন্তে যদি এই অভিযোগ প্রমাণিত হয় তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। যারা অনলাইনে কোরবানি টাকা জমা না দিয়ে এই অবস্থার সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে মামলা হবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, যা প্রয়োজন তাই করা হবে ইনশাআল্লাহ। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপনি জানতে ভিজিট করুন
এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।